একটি হাই ইমপ্যাক্ট জার্নালের রাইটিংয়ের ক্ষেত্রে আমরা আসলে ইন্ট্রোডাকশন পার্টটাকে কিন্তু খুব গুরুত্ব সহকারে নিয়ে থাকি। কারণ একটি সফল ইন্ট্রোডাকশনই কিন্তু একটি হাই ইমপ্যাক্ট জার্নাল পাবলিকেশনের মূল শর্ত। তো দেখা যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট আমরা তৈরি করছি সব কিছু নিয়ে জেনে, কিন্তু ইন্ট্রোডাকশনটাকে আমরা আসলে প্রথম দিকে যখন আমরা পেপার নিয়ে কাজ করি হয়তো খুব একটা গুরুত্ব দিই না, কিন্তু এই ইন্ট্রোডাকশন পার্টটাই কিন্তু একটি রিভিউ আর্টিকেল বা জার্নালের পাবলিকেশনের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে হাই ইমপ্যাক্ট জার্নালগুলোতে কিন্তু ইন্ট্রোডাকশন পার্টে আমরা কী ধরনের কিওয়ার্ডগুলোকে ইউজ করেছি, এমনকি কী মেসেজ আমরা দিতে চাচ্ছি, শুরুতেই কিন্তু সেটা প্রায় একটা সারসংক্ষেপ কিন্তু দিয়ে দেওয়া হয়। তো এক্ষেত্রে ইন্ট্রোডাকশন পার্টটাকে কিন্তু খুব গুরুত্ব সহকারে চিন্তা ভাবনা করেই কিন্তু লিখতে হয়, এবং এক্ষেত্রে আমরা যেটা করি হয়তো অনেকগুলো পেপার পড়ে তারপরে শুরু করি, কিন্তু আমার পেপারের শুরু করার আগে আমার যে পেপারটার মেইন অবজেক্টিভ বা টাইটেল সিলেকশন এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ ওই বেসিসে যদি আমি আমার ইন্ট্রোডাকশনটাকে যদি না সাজাতে পারি, তাহলে পরবর্তীতে কিন্তু আমার পেপারটা কিন্তু এই ছোটোখাটো ভুলের কারণেও কিন্তু রিজেকশনের দিকে চলে যেতে পারে। তো এই জন্য ইন্ট্রোডাকশন পার্টটিকে কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখতে হয়, এবং একটা পেপার হাই ইমপ্যাক্ট জার্নালে পাবলিশ হওয়ার কিন্তু মেইন শর্তগুলোর মধ্যে একটা কিন্তু হচ্ছে ইন্ট্রোডাকশন পার্টটা। এবং ইন্ট্রোডাকশন পার্টে আমরা রিভিউ আর্টিকেলের কথা যখন আমরা বলি, তখন সেখানেও ঠিকমতো আমরা আমাদের যে জার্নালগুলোতে আমরা পাবলিশ করতে চাচ্ছি সেই জার্নালগুলোর যে গাইডলাইন সেগুলোকে কি আমরা আসলেই ঠিকমতো ফলো করছি কিনা, অথবা রেফারেন্সিং করার ক্ষেত্রে রেফারেন্সগুলোকে ঠিকমতো বসাচ্ছে কিনা। তো এই রেফারেন্সিং করতে গিয়েও কিন্তু অনেকে অনেক প্রবলেমের মধ্যে পড়েন। তারা দেখা যান হয়তো কিছু রেফারেন্সিং নাম্বারটাকে কোনো মতে জাস্ট একটা সিস্টেম ফলো করে দিয়ে দেন, কিন্তু যা প্রত্যেকটা জার্নালের জন্য কিন্তু একটা আলাদা ফরম্যাট থাকে এবং রেফারেন্সিং সিস্টেম থাকে। তো সেই রেফারেন্সিং সিস্টেমটাকে কি আসলে ফলো করা হচ্ছে কি না, এটা কিন্তু আমরা আদৌ খেয়াল করে থাকি না। তো ইন্ট্রোডাকশন পার্টেই কিন্তু আমরা যখন শুরু করি, অবশ্যই আমাদের শুরু করার আগে রেফারেন্সিং সিস্টেমটাকে আমাদেরকে জেনে নিতে হবে যে আসলে আমরা ঠিকমতো করছি কি না, এবং আমার যে মেইন কিওয়ার্ডগুলো যেগুলো থাকে সেগুলোর উপর তৈরি করে আমি একটা প্যারাফ্রেজ করে আমি আসলে ঠিকমতো ইন্ট্রোডাকশন পার্টটা লিখতে পারছি কি না, সেটাও কিন্তু আমার রাইটিং স্কিলের উপরটাও অনেকটা নির্ভর করে। এবং এই ক্ষেত্রে যাদের রাইটিং স্কিলটা আসলে অনেকটাই অ্যাডভান্স লেভেলের থাকে, তারা কিন্তু ইন্ট্রোডাকশনে অনেক কিছু সুন্দর করে সামারাইজ করে লিখতে পারেন। আসলে রিভিউ পেপারের একটা ইন্ট্রোডাকশন হলো একটা ম্যাগনেটের মতো, এবং এটার মাধ্যমেই কিন্তু আমরা আসলে আমাদের যে টার্গেট অডিয়েন্স তাদেরকে কিন্তু আমরা সহজেই কিন্তু ম্যাগনেটের মতো কিন্তু আকর্ষিত করতে পারি। তো এই অ্যাট্রাকশনটা আসলে তখনই হবে যখন আমি আমার মেইন যে ওয়ার্ডটাকে সুন্দরভাবে যখন সেটাকে তুলে ধরতে পারবো আমার ইন্ট্রোডাকশন পার্টে। কারণ হচ্ছে ইন্ট্রোডাকশন পার্টের মাধ্যমেই কিন্তু একটা সামারি আমরা কিন্তু আমাদের যে অডিয়েন্স থাকে তাদের কাছে দিতে পারি। তো রিভিউয়াররা সবসময় যখন চেক করেন তারা কিন্তু ফার্স্টেই কিন্তু খেয়াল করেন যে আসলে যে টাইটেলটা আছে সেই টাইটেলটা থেকে বোঝার চেষ্টা করেন, এবং ইন্ট্রোডাকশনের যে ফার্স্ট কয়েকটা লাইন ওটা পড়লেই কিন্তু তারা বুঝে ফেলেন যে হ্যাঁ আসলে এটা রেলেভেন্সি কী পরিমাণ। এবং যখন রেলেভেন্সি তারা পান তখনই তারা কিন্তু ধরে রাখেন যে হ্যাঁ এই পেপারটা হয়তো একটি ভালো পাবলিকেশনের দিকে যাবে, এবং পরবর্তীতে তারা যে মেথড রেজাল্ট ডিসকাশন এগুলোর উপর বেস করে কিন্তু একটি পেপারের ফাইনাল ডিসিশনটাকে কিন্তু তারা দিয়ে থাকেন। এক্ষেত্রে ফানেলিং অ্যাপ্রোচটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইন্ট্রোডাকশন পার্টের ক্ষেত্রে। কারণ আসলে ফানেলিং অ্যাপ্রোচের মাধ্যমে যেটা করা হয় যে একদম স্পেসিফিক টার্গেট ওরিয়েন্টেড পিপলের জন্য আসলেই কি পেপারটা লেখা হয়েছে কিনা, এবং সেই পেপারটা তার জার্নালের যে স্কোপ সেটার সাথে কমপ্লাই করছে কিনা বা সেটার সাথে যাচ্ছে কিনা, এই জিনিসগুলোও কিন্তু আসলে খুব সুন্দরভাবে দেখা হয়। এবং এই পুঙ্খানুপুঙ্খানুভাবে যখন দেখা হয় এবং চেক করা হয়, তখন কিন্তু আসলে যদি কোনো গ্যাপ থাকে সেটা কিন্তু সাথে সাথেই তারা নোট ডাউন করে ফেলেন, এবং সেটাকে কিন্তু পরবর্তীতে করসপন্ডিং অথর যিনি থাকেন তারকে কিন্তু জানানো হয়। যদি মেজর হয় তাহলে সেটা অবশ্যই একটা ফাইনালি রিজেকশনের দিকে চলে যায়, এবং কিছু যদি মাইনর কারেকশন থাকে তো সেটাকে কারেকশনের জন্য তারা রিকমেন্ড করে থাকেন। তো এর মাধ্যমে যে প্রপার ফানেলিং যদি করা হয় তাহলে কিন্তু আমরা আমাদের পেপারের যে টার্গেট অডিয়েন্স সেটা ইন্ট্রোডাকশন পার্টেই যদি আমরা বোঝাতে পারি, তাহলে কিন্তু পেপারের গ্রহণযোগ্যতাটা অনেকাংশেই বেড়ে যায়। কোনো ইন্ট্রোডাকশন যখন শুরু করবেন তখন সবসময় সেটা আপনি গ্লোবাল যে পার্সপেক্টিভ এবং ইম্প্যাক্ট যেগুলো আছে সব কিছুকে সাথে তুলনা করে বা সব কিছুকে তুলে ধরার চেষ্টা করবেন। এরপরে সেটাকে আপনি ন্যারো করবেন এবং আস্তে আস্তে আপনার যে অবজেক্টিভ বা পেপারের মেইন যে টাইটেল সেটার দিকে আপনি চলে যাওয়ার চেষ্টা করবেন। এবং যখন আপনার ব্যাপারটা হচ্ছে আমি যত উপর ফানেলে কী হয়
যখন উপরে থাকে তখন আমি কিন্তু অনেক কিছু নিয়ে আলোচনা করি, তারপরে যখন আস্তে আস্তে যেতে থাকি তখন কিন্তু নিচের দিকে আমার একদম স্পেসিফিক হয়ে যায়। তো ঠিক তেমনি দেখা যাচ্ছে এই যে ন্যারো যেটা হয়ে যায়, ওই ন্যারো স্পেসিফিক ফিল্ডটাই হচ্ছে আমার টার্গেট, যেটা আমি আমার টাইটেল অথবা আমার অ্যাবস্ট্রাক্টের শুরুতেই যেটা আমি বলছি সেটাই কিন্তু আমার ইন্ট্রোডাকশন পার্টে একদম ফাইনালি আমার ফানেলিংয়ের মাধ্যমে কিন্তু আমার টার্গেট অডিয়েন্সকে আমি জানিয়ে দিচ্ছি। তো এই ক্ষেত্রে একটা পেপারের পাবলিকেশনের ক্ষেত্রে এই জিনিসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইন্ট্রোডাকশনের আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে নলেজ গ্যাপ। অর্থাৎ দেখা যাচ্ছে অনেক রিভিউ পেপারগুলোতে আমরা দেখি যে আসলে পূর্বের পেপারগুলোর মধ্যে যদি কোনো গ্যাপ থাকে, সেই গ্যাপটাকে যদি আমি সুন্দরভাবে আসলে তুলে ধরতে পারি আমার ইন্ট্রোডাকশন পার্টেই, তাহলেই কিন্তু আসলে মূলত আমার পেপারের যে গ্রহণযোগ্যতা সেটাও কিন্তু অনেকাংশে বেড়ে যায়। কেন বেড়ে যাচ্ছে? যে আমি রিভিউ পেপারের মূল উদ্দেশ্যই হলো যে আসলে কোনো গ্যাপ ফাইন্ডিং করা অথবা কোনো সাজেশন থেকে সেটা সাজেস্ট করা, এবং বিভিন্ন ধরনের পূর্বের যে ওই রিভিউয়ার যারা ছিলেন অথবা যারা পেপারে যারা সাবমিশনে কাজ করেছেন তাদের গাইডলাইন অনুযায়ী আসলে কোনো পার্থক্য আছে কিনা পূর্বের পেপারগুলোর সাথে, সেটাকে সুন্দরভাবে তুলে ধরা। যদি দেখা যায় পূর্বের পেপারের সাথে আমার এই পেপারে কোনো পার্থক্য থাকে এবং সেই পার্থক্যকে যদি আমি সুন্দরভাবে তুলে ধরতে পারি, তাহলে অনেকাংশেই কিন্তু আমার আসলে পেপারটি গ্রহণযোগ্যতা বেড়ে যায়। এখন এক্সাম্পল হিসেবে যদি আমি বলি যে নলেজ গ্যাপের ব্যাপারটি এমন যে নেক্সট 5 ইয়ার্স পরে কি গ্যাপটা আমার ফিল আপ হচ্ছে, অথবা গত 5 বছর আগে হয়তো কোনো একটা গ্যাপ আমি আইডেন্টিফাই করেছি, এখন আমি আমার বর্তমান পেপারে যদি তুলে ধরতে পারি যে হ্যাঁ এই গ্যাপটিকে আমি সমাধান করেছি এবং এই শূন্যস্থানগুলোকে পূরণ করেছি এবং এই জিনিসটি ছিল না, এই জিনিসটার চাহিদা আমি পূরণ করেছি, এই বিষয়গুলো যদি আমি আমার পেপারের মধ্যে রিভিউ পেপারের মাধ্যমে তুলে ধরতে পারি, তাহলে কিন্তু ওই নলেজ গ্যাপের যে বিষয়টা সেটা কিন্তু অনেকাংশে দূর হয়ে যায় এবং পেপারটা কিন্তু ফাইনাল প্রসিডিংয়ের দিকে কিন্তু অনেকাংশে এগিয়ে থাকে। পরিশেষে যে বিষয়টি বলবো যে একটি রিভিউ পেপারের ইন্ট্রোডাকশন পার্টে আসলে আমি আমার রিসার্চ পেপারগুলো এতগুলো যেগুলো আমরা রিভিউ করলাম, সেই রিভিউ পেপারগুলোর থেকে আমি আমার অবজেক্টিভটাকে ক্লিয়ার করতে পেরেছি কিনা, অর্থাৎ আমার যে মেইন থিমটা সেটাকে আমি আসলে আমার ইন্ট্রোডাকশনে তুলে ধরতে পারছি কিনা, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ অনেকগুলো পেপার পড়লাম কিন্তু আমি আমার যে অবজেক্টিভ সেটা ট্র্যাক থেকে আমি সরে গেলাম, তাহলে কিন্তু পরবর্তীতে আমার ইন্ট্রোডাকশন পার্টে যদি আমি আমার টাইটেল ওয়াইজ বা প্রজেক্ট ওয়াইজ আমি সেটা মেসেজটা তুলে ধরতে না পারি, তাহলে কিন্তু সেখানে আমার গ্যাপ কিন্তু একটা তৈরি হয়ে যায়। এবং যে কোনো গ্যাপ রিভিউ পেপারের ক্ষেত্রেও কিন্তু রিসার্চ গ্যাপটাকেই মিটিগেট করা, সেটা কমিয়ে আনাটাই কিন্তু মেইন টার্গেট। তো যখন আমি আমার পেপারের মধ্যে গ্যাপগুলোকে আরও বেশি বাড়াবো এবং সেটা যখন আরও ক্লিয়ারলি সেটাকে আরও মেসেজটাকে ফরওয়ার্ড করবে না আমার রিডারের কাছে অথবা আমার এডিটরের কাছে, তখন সেক্ষেত্রে কিন্তু আমার পেপারের গ্রহণযোগ্যতাটা অনেকাংশিক কমে যাবে। তো এই ক্ষেত্রে গ্রহণযোগ্যতাটা বাড়ানোর জন্য সবসময় যেটা করতে হবে যে একদম ইন্ট্রোডাকশন পার্টে আমার অবজেক্টিভ অনুযায়ী আমার মেসেজটাকে আমি ক্লিয়ারলি ওয়েল রিটেন করতে পারছি কিনা সেটার দিকে অবশ্যই মনোযোগ দিতে হবে। কারণ একটা ক্লিয়ার অবজেক্টিভ, ক্লিয়ার প্রিসাইজ মেসেজই কিন্তু আমার ফাইনাল প্রসিডিংয়ের দিকে আমার পেপারটাকে কিন্তু নিয়ে যাবে। তো মূলত আসলে পরিশেষে আমি আরেকটু কিছু অ্যাড করতে চাচ্ছি যে ইন্ট্রোডাকশন পার্ট যখন আমরা লিখব, তো ইন্ট্রোডাকশন পার্ট লেখার ক্ষেত্রে অবশ্যই আমাদের টার্গেটটাই থাকবে যে পূর্বের যে রিসার্চগুলো করা হয়েছে, যে রিভিউ আর্টিকেলে, সেখানে তাদের যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপগুলোকে স্ট্রাকচারে তুলে ধরা এবং সেই গ্যাপগুলো থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের কোনো সমাধান আছে কিনা সেটা যদি আমরা ছোট করে যদি সংক্ষেপে বলে দিতে পারি 1 লাইনের বা 2 লাইনের মধ্যে, তাহলেও কিন্তু আমাদের মেসেজটা কিন্তু আগেই আমার চিফ এডিটর বা আমার যারা রিডার থাকবে তাদের কাছে কিন্তু চলে যাবে। তো এই জন্য নলেজ গ্যাপটাকে আইডেন্টিফাই করা এবং আমার অবজেক্টিভ অনুযায়ী আমার পেপারটাকে আমি আসলেই রিপ্রেজেন্ট করতে পারছি কিনা ইন্ট্রোডাকশনের মাধ্যমে, সেটা নিশ্চিত করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ধন্যবাদ সবাইকে।